আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ অনেকদিন ধরে ভাবছিলাম যে আসলে রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা বলব না বা কথা বলা ঠিক হবে না। কারণ আমি কখনোই রাজনৈতিক কোনো ব্যাপারে কথা বলিনি। তারপরেও আজকে কেন জানি মনে হলো না কিছু একটা বলা উচিত। এজন্য আসলাম। আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ। এটা আপনারা সবাই জানেন আর আমরা সবাই জানি। আসলে একটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন সমন্বয়ক ছিল যারা কিনা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এখানে সব থেকে বড় অবদান রেখেছিল কিন্তু হাসনাত আবদুল্লাহ, নাহিদ, আসিফ মাহমুদ, সার্জিস আলম সহ বেশ কয়েকজন। তো যেহেতু একটা দেশ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পার করেছে বা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছে, দেশটা স্বাভাবিকভাবেই অস্থিতিশীল থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। মানে যে যেভাবে পারছে সে সেভাবে চলছে, যার যেভাবে ইচ্ছা, যার যা ইচ্ছা সে তাই করছে। মানে জিনিসগুলো খুবই মানে দৃষ্টিকটু, খারাপ বলতে পারেন। আমরা হয়তো সবাই বলতেই পারি। আপনারা সবাই জানেন যে বিশেষ করে আমাদের দেশে যে সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান, আমি তাকে ওয়াকারুজ্জামান বলবো নাকি ডক্টর ওয়াকারুজ্জামান বলবো সেটা বুঝতে পারছি না। যদিও তিনি সেনাপ্রধান, তাকে নিয়ে কথা বলাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি সেটাও জানি না, তারপরেও বলতে হচ্ছে, কারণ আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। এখানে গণতন্ত্র বিরাজমান। গণতান্ত্রিকভাবে আমি দু একটা কথা তাকে বলতেই পারি, এটা আমার নাগরিক অধিকার। আমি আমার অধিকারের জায়গা থেকে বলছি। একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সেই দেশের সেনাবাহিনী বা সেই দেশের সেনাপ্রধান কোনো কথা গণমাধ্যমের সামনে এসে উইথাউট পারমিশন গভর্নমেন্টের বলতে পারে কিনা সেটা আমি জানি না। বাট আমাদের দেশের সেনাপ্রধান সেটাই করেছে, যেটা আমরা অ্যাকচুয়ালভাবে জানি না যে এটা করার কোনো সিস্টেম বা কোনো রুলস সংবিধান বা অন্য কোনো জায়গায় লেখা আছে কিনা। সরকারের অনুমতি ছাড়া বা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার দেবে বা গণমাধ্যমে তার মতামত তুলে ধরবে কতদিনের মধ্যে নির্বাচন হবে কি কতদিনের মধ্যে নির্বাচন হবে না, কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, কতদিনের মধ্যে নির্বাচন হতেই হবে, না হলে কি হবে, তার সব কিছু ঠিক করে দিচ্ছে আমাদের দেশের সেনাপ্রধান। যেটা আমরা মনে করি সংবিধানের এখতিয়ারে আজ পর্যন্ত কোনো দেশ বা কোনো গণতান্ত্রিক দেশে কোনো সেনাপ্রধান এই কাজটি করেছেন কিনা। তাও আবার আমাদের দেশে, বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশে, স্বাধীন রাষ্ট্রে, যেখানে কিনা সরকার প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকার হোক বা তোমার সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, যে কোনো সরকার হোক না কেন, সেই সরকারের অনুমতি নিয়ে ডেফিনেটলি তারপরে একটা সেনাবাহিনীর প্রধান বা সেনাপ্রধান মিডিয়ার সামনে আসে, তারপরে কথা বলে। কিন্তু আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার যখনই দেশের বাইরে গেলেন, চীন সফরে গিয়েছে আই হোপ, তখনই সেনাপ্রধান মিডিয়ার সামনে এসে বলে যে 18 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তা নাহলে অসুবিধা হয়ে যাবে। আসলে এখানে আমি ছোট্টখাট্ট একটা মানে প্রবলেম দেখছি। প্রবলেমটা আপনারাও দেখছেন কিনা সেটা আমি জানি না। ডক্টর ইউনূসকেও মেবি আমাদের ডক্টর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যিনি, উনি সরিয়ে দিতে চান। সরিয়ে দিতে রাষ্ট্র ক্ষমতা আই হোপ সেনাবাহিনীর দখলে নিতে চাচ্ছেন, এরকম কোনো একটা আভাস হয়তো বা উকি ঝুঁকি মারছে। আপনারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বেশ কয়েকদিন আগে ওয়াকারুজ্জামান কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে উনি মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবকে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে মাননীয় না বলে, মাননীয় ডক্টর ইউনূস না বলে বা মাননীয় ইউনূস সাহেব না বলে সরাসরি বলেছেন ইউনূসের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, হাউ ডু ইউ মিন বাই ইউনূসের সাথে।
আপনি একটা আপনি একটা বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, আপনি ডেফিনেটলি এটা হয়তো বা জানেন যে রুলসে আপনার উপরে যে থাকবে ডেফিনেটলি তাকে মাননীয়, বা সরকার প্রধান যে থাকবে তাকে ডেফিনেটলি মাননীয় বলে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। সম্বোধন আপনি যতক্ষণ করতে না পারবেন ততক্ষণ আপনাকে ভালোভাবে দেখাবে, কিন্তু আপনি যখনই সম্বোধন না করবেন তখনই কিন্তু জনগণ সেই ব্যাপারটা, জিনিসটা খুব খারাপভাবে নেবে। সবাই চিন্তা করবে যে আপনি হয়তো আবার তাকে হটিয়ে নিজেই সেই জায়গাটাতে, আসনটাতে বসতে চাচ্ছেন, আসনটা দখল করতে চাচ্ছেন, এটা হতে পারে। এছাড়াও আপনি একজন সেনাপ্রধান হয়ে কিভাবে একটা দেশের সার্বভৌমিক ব্যাপারে নাক গলাবেন, মানে কিভাবে নাক গলান, মানে নির্বাচন কবে হবে বা কবে দেবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অথবা তত্ত্বাবধায়ক সরকারের উপরে। আমরা যেটাকে আগে তত্ত্বাবধায়ক সরকার বলতাম সেটাকে এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, আবার কেউ বা উপদেষ্টা বলছি, উপদেষ্টা প্রধান বলছি। হ্যাঁ, সে কবে নির্বাচন দেবে সে একান্তই তার নিজের ব্যাপার, তবে সে একটা হয়তোবা দিন বেঁধে দিয়েছে, অমুক দিনের মধ্যে বা অমুক মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেব। এর মধ্যে আপনি হুট করে এসে তাকে খুব ছোট করে কথা বলছেন। এরপরে 2 দিন আগে শুনলাম যে হাসনাত আবদুল্লাহ যে ছেলেটা, ওর নাম, ওদের সবাইকে ডেকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আই হোপ যে আপনারা প্রস্তাব রেখেছেন যে আওয়ামী লীগকে রাখতে হবে। হ্যাঁ, একটা দল আপনারা রাখতেই পারেন, সেটা আপনারা বলার অধিকার রাখেন, বাট দেশের ম্যাক্সিমাম মানুষ কি চাচ্ছে সেই জিনিসটা সবার আগে যেটা করতে হবে, আপনারা গণস্বাক্ষর নিতে পারেন। গণস্বাক্ষর নিয়ে দেখতে পারেন যে আসলে আওয়ামী লীগকে কত পার্সেন্ট মানুষ চায় বা কত পার্সেন্ট মানুষ চায় না। এর উপর ডিপেন্ড করে আসলে একটা দলকে বাদ দেওয়া নেওয়া এটাও ডিপেন্ড করতে পারে। তাই বলে এমন না যে দালালি করতে হবে, দালালি করে সেনাপ্রধান হতে হবে, বা দালালি করে একটা রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে হবে, বা দালালি করে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে হবে। একটা জিনিস চিন্তা করুন তো, যখন দিনের ভোট রাতে হয়েছে বা রাতের ভোট দিনে হয়েছে, তখন আপনি সেনাপ্রধান আপনি কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন? আমরা আসলে এখনো কিন্তু কেউ মানে একদম গণতান্ত্রিকভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি না। কেন পারছি না? আমাদের দেশে বসে আমরা আমাদের মনের ভাবগুলো কেন তুলে ধরতে পারছি না? আমি কোনো রাজনৈতিক দল করব না, আমি কোনো পলিটিক্সের মধ্যে যাব না, আমি রাস্তায় দাঁড়িয়ে থেকে সবাইকে বকাঝকা করব, গালি দেব, সবাইকে খারাপ কথা বলবো। আমি সেই কাজগুলো কেন করতে পারবো না আমাদের এই দেশে বসে? এটা দেখার দায়িত্ব কি আপনার সেনাবাহিনীর না? এরপর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলিয়ে দেশের বাইরের যেসব দেশগুলো আমাদেরকে দখল করতে আসছে, আমার মনে হয় সেই সব দেশ নিয়ে আপনার নাক গলানো উচিত। যেমন আমাদের দেশের সাথে ভারতের যে সমস্যাটা হচ্ছে, আপনি সেটা সংকটের নিরসনে কাজ করতে পারেন। রাখাইনে যে আরাকান আর্মিরা ঢুকে যাচ্ছে, আপনারা সেই ব্যাপারটা নিয়ে কাজ করবেন। সেই ব্যাপারগুলো নিয়ে কাজ না করে আপনারা বাংলাদেশের অভ্যন্তরের রাজনৈতিক ব্যাপার নিয়ে নাক গলাচ্ছেন। এটা তো আসলে একটা রাজনৈতিক ব্যাপারে কথা বলাটা আপনার মানায় না, আপনি একটা সেনাপ্রধান হয়ে। এটা একদমই আমি মেনে নিতে পারলাম না। আমি জানি না যে দর্শক কীভাবে নেবে বা দর্শক কীভাবে নিচ্ছে, সেটা একান্ত দর্শকের নিজের ব্যাপার। তো আমি এই সামান্য কিছু কথা বলার জন্য আসলে আজকে ক্যামেরার সামনে আসছি। তো আপনারা যারা দর্শক আছেন, যারা মানে চাচ্ছেন না সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে নাক গলাক, বা যারা চাচ্ছেন যে হ্যাঁ সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতায় চলে আসুক, রাষ্ট্রপতি হোক, আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে আপনার মতামতটা আমার কমেন্টস বক্সে একটু লিখে জানাবেন, তাহলে হয়তো একটু ভালো হবে। আর কারা আওয়ামী লীগকে চান, কারা আওয়ামী লীগকে চান না, তারা হচ্ছে সবাই একটু কমেন্টস করে জানাবেন, তাহলে এই ব্যাপারটা আমাদের দর্শকরাও ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কে কী চাচ্ছে বা কার মনে কি ঘুরছে বা কার মাথায় কি ঘুরছে, তাহলে সবাই বুঝতে পারবে, জিনিসটা সলভ হয়ে যাবে। আমি পরিশেষে একটাই কথা বলবো যে আমাদের দেশের সেনাপ্রধান তাকে অবশ্যই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলিয়ে আপনার
দেশের সাথে, আমাদের দেশের সাথে অন্যান্য দেশের যে সামরিক সমস্যা বা যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে সেই সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত। তাহলে মনে হয় অনেক বেস্ট একটা জিনিস হবে, অনেক বেস্ট একটা কাজ হবে, যে কাজটা করলে মানুষ আপনাকে ভালো বলবে। আপনি সেই কাজটাই করুন, জনগণের জন্য কাজ করুন, শুধুমাত্র জনগণ কিভাবে ভালো থাকবে সেই জন্য কাজ করুন, গণতন্ত্র কিভাবে ফিরে আসবে সেই জন্য কাজ করুন। তাহলে দেখবেন যে দেশের মানুষ সবাই আপনাদেরকে ভালোবাসবে, সেনাবাহিনীর উপর আস্থা রাখবে। সেনাবাহিনীর উপরে যাতে মানুষের আস্থা না উঠে যায় এমন কাজ করবেন না। এটা আমি আমার ছোট্ট মানুষ হিসেবে আমার এই ছোট্ট মাথা থেকে যেটা বের হয়েছে আমি সেটা বললাম। আমি চাইবো যে আপনি অবশ্যই দেশের মানুষের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, কোনো দালালি করবেন না, কোনো দলের হয়ে কাজ করবেন না, কোনো দেশের হয়ে কাজ করবেন না। যেটা করলে আপনাকে মানুষ দালাল বলবে। আমি পরিশেষে আপনাকে বলবো যে মানুষকে রেসপেক্ট করতে শেখেন, তাহলে আপনিও রেসপেক্ট পাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।